শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। আইন উপদেষ্টার দাবি করলেও ইন্টারপোলের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় সেটা হবে বন্দি প্রত্যার্পণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এক প্রশ্নের জবাবে বলেন, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা 2 সপ্তাহের মধ্যে বাতিল করা হবে। গত বছরের 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে গণহত্যা সহ কয়েকশো মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যার্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারের গতি বাড়াতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান উপদেষ্টা। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের 2500 গায়েবী মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা বাতিল করা হবে 2 সপ্তাহের মধ্যে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের কাউন্সিল গঠন করা হবে। 3 মাসের মধ্যে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি, দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অতি বিপ্লবের মানসিকতায় দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার কার্যকর মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট সমাধানে নির্বাচিত সরকার জরুরি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক অস্থিরতার কথা তুলে ধরেন তিনি। ধৈর্যের সাথে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নির্বাচিত সরকারের পক্ষেই কেবল বর্তমান পরিস্থিতি ও সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, দুর্নীতি, চুরি আর ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মাথায় আর কোনো চিন্তা নেই। দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় 2 সেনা সদস্য সহ 4 জনকে আটকের দাবি করেছে পুলিশ। গতরাতে স্থানীয়দের তথ্য একটি গাড়ি থেকে এই 4 জনকে আটক করে তারা। এ সময় পালিয়ে যান 3 জন।
দুই সেনা সদস্য ছাড়াও আটকদের মধ্যে একজনের কাছে সাংবাদিকদের পরিচয়পত্র পাওয়ার কথাও জানিয়েছে তারা। বলা হয়েছে, তালা ভাঙার সরঞ্জাম, সেনাবাহিনীর পোশাক, ভুয়া পরিচয়পত্র ও র্যাঙ্ক ব্যাজ উদ্ধারের কথা। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত গাড়িটি। এই চক্রটি মগবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জানিয়ে পুলিশ বলছে, সোর্সের সঙ্গে মতবিরোধের কারণে বিষয়টি জেনে যান স্থানীয়রা। পরে আটক দুই সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গুলশান ২ নম্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের শিকদার ও আমির হামজা। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে 10 থেকে 12 জনের একটি দলের হামলার মুখে পড়েন তারা। এ সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা ছিনতাই অভিযোগ তাদের। এই ঘটনায় গুলশান থানায় অভিযোগ না এলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলাকারীরা আহতদের পূর্ব পরিচিত। এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। এদিকে আহত কাদের শিকদারের বাড়ি নড়াইলের খাসিয়াল গ্রামে বলে জানা গেছে। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত বেইজিং। সেই সাথে সুদের হার কমানোর অনুরোধ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ অধ্যাপক ইউনূসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। ঐক্য বজায় রেখে এ দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঢাকার অনুরোধে বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে 3 থেকে 4টি হাসপাতাল মনোনীত করার কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর পূর্তিতে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও তিনি স্বাগত জানান। এবার সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক, যার লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও বারবার নীতি সুদহার বাড়ানোর পরও চড়া মূল্যস্ফীতি ও ঋণের সুদহার, তাই বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার না বাড়িয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজার ব্যবস্থা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও ডাল, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের পণ্যের বাজার অস্থির। বারবার নীতি সুদ হার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টো এর প্রভাবে কমেছে বেসরকারি বিনিয়োগ। পরিসংখ্যান বলছে, নীতি সুদ হার 10% নেয়ার পরও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%। গেল মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 9.8%, কিন্তু প্রবৃদ্ধি হয়েছে 7.66%। এমন বাস্তবতার মধ্যে জানুয়ারি-জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যাতে থাকছে না বড় কোনো পরিবর্তন। প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা, প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি, যে আমাদের যেন মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি স্টেবিলিটি আপনি না পান, গ্রোথটা তো পরের কথা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতির বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। যদিও নীতি সুদ হার আর বাড়ানোর পক্ষে নন তারা, তবে ডলারের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকতে হবে মুদ্রানীতিতে। কারিশমা দেখানোর বিষয় না, এখানে আপনার সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে। এখানে তো আর পপুলিজম দিয়ে কিছু হবে না। পপুলিজম হলে তো ওই যে আপনার সুদের হার কমিয়ে রেখেছিল, এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য। সুদের হারের জায়গার চাইতো এখন আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং তার সাথে যুক্ত হয়ে টাকার বিনিময় হার, এইটার স্থিতিশীলতাকে আনতে হলে বা এইটার ব্যাপারে প্রেডিক্টেবিলিটি আরও দিতে হলে উনি কি বলছেন এই মুদ্রানীতিতে, এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এবারের মুদ্রানীতিতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দেওয়া হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে নদী ড্রেজিংয়ের নামে হরিলুট হয়েছে। উপদেষ্টাদের অভিযোগ, 84টি নদীর মুখে বাদ দিয়ে বালু তুলেছে প্রভাবশালীরা। এতে নদীর স্বাভাবিক গতি নষ্ট হয়েছে, অপ্রয়োজনীয় ড্রেজিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীতে নৌপরিবহন ও নাব্যতা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন দুই উপদেষ্টা।
দেশের ১,১৫৬টি নদীর ২৪,০০০ কিলোমিটার নৌপথে সচল আছে মাত্র ৫,০০০ কিলোমিটার। শুকনো মৌসুমে তা কমে দাঁড়ায় ৩ থেকে ৪,০০০-এ। অথচ নৌপথে পণ্য পরিবহনে প্রতি টনে খরচ মাত্র ১ টাকা, সড়কপথে যা ৩.৫ টাকা। সাশ্রয়ী এ পথ সচলে বিগত সরকারের কোনো উদ্যোগই কাজে আসেনি, বরং অপরিকল্পিত খননে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। বেড়েছে দখল, ভাঙন, চাঁদাবাজি। রাজধানীর শেরাটন হোটেলে নৌপরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক এক সভায় এমন মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা। কারণ একজন পার্টিকুলার লোকের বাড়ি এবং সেই বাড়ির সাথে উনি অনেক কিছু করেছেন, ওখানে ট্রেনিং করতে ৩১৭ কোটি। আমি যখন কমিটি তৈরি করে আবার রিভাইজ করলাম, অন্তত কেন ট্রেনিং করছি এটার উত্তর তো আমি আপনাদের কাছ থেকে চাই। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, নদী খননে দুষ্টচক্র কাজ করছে, তাদের অতি মুনাফা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। আঁকাবাঁকা তিস্তা নদীকে পিটিয়ে নাকি সোজা করে দেবে, বড় নদীকে নাকি ছোট করে দেবে, এইসব অ্যাক্টিভ ডেল্টায় হয় না। নদীর এক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, এই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনডিস্টার্ব রেখে, নদীর প্রতিবেশ ব্যবস্থাকে আনডিস্টার্ব রেখে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদেরকে ড্রেজিং এর কথা ভাবতে হবে। উপদেষ্টারা আরও জানান, শুধু বর্ষায় নয়, সারা বছর যেন নদীর নাব্যতা স্বাভাবিক থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আপনি যদি ১ নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম এন্ড টক টু মি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ বছর পর ফেনী উদ্যোগে নিয়েছে রাজশাহী ওয়াসা। এরই মধ্যে মন্ত্রণালয়ে ৩০% পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। কর্মকর্তাদের দাবি, পানির দাম বাড়ানো হলে কমবে লোকসান। তবে সেবার মান না বাড়িয়ে দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকেরা। বর্তমানে আবাসিকের রাজশাহী ওয়াসার সরবরাহ করা প্রতি ১,০০০ লিটার পানির মূল্য ৬.৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩.৬২ টাকা। তবে ৩০% দাম বাড়িয়ে আবাসিকে ৮.৮৫ ও বাণিজ্যিকে ১৭.৭০ টাকা করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ওয়াসা বলছে, লোকসান কমাতেই পানির দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে সংস্থাটির লোকসান প্রায় ৬ কোটি টাকা। তবে নগরবাসীর অভিযোগ, পানির দাম বাড়ানোর উদ্যোগ নিলেও সেবার মান বাড়ানোর গুরুত্ব নেই ওয়াসার। প্রশ্ন আছে পানির মান নিয়েও। গোসলের জন্য বা আসবাবপত্র ধোয়ার জন্যই ব্যবহার হয়, তাছাড়া খাই না। এই কারণে যে আমরা দেখা যায় ট্যাপ ছেড়লেই লাল 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 পানিতে দুর্গন্ধ হয়, ময়লা আসে, পানিতে আয়রন বেশি। সেবার মান বৃদ্ধি না করেই এই অযৌক্তিকভাবে যদি পানির দাম বাড়ানো হয়, সেটা গ্রাহকদের সাথে প্রতারণা। এদিকে লোকসানের বোঝা কমাতে ওয়াসার পেশাদারিত্বে জোর দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই মুহূর্তে যদি মনে করেন এই ওয়াসা পানির দাম আবারও ৩০% বাড়ায়, রাজশাহীর মানুষের সঙ্গে আলাপ আলোচনা না করে, গণশুনানি না করে, তাহলে এটা হচ্ছে ওরা লুকোচুরি করছে রাজশাহীর মানুষের সঙ্গে। একেবারে অযৌক্তিক যে আমরা নাগরিক সেবা যেখানে আমি নিশ্চিত করতে পারছি না যে আমরা ওয়াসাতে যে পানিগুলো আমরা পাচ্ছি, এখনও কিন্তু আমরা এইটা সরাসরি আমরা পান করতে পারি না। ওয়াসা বলছে, পানির দাম বাড়াতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এখন বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। মিডিয়াকে ইনফর্ম করা বা জনগণকে ইনফর্ম করা, সেটার জন্য আমাদের সিস্টেম আছে, সেটা ফলো করে তারপরে হয়তো যখন সিদ্ধান্ত হবে তখন নতুন করে কিছু বলা হবে। বর্তমানে রাজশাহী ওয়াসার সংযোগ আছে ৪৯,২৪৮টি, বার্ষিক আয় ১৭,৭২,৭২ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নিয়মনীতির তোয়াক্কা না করে খাগড়াছড়ির ৪টি উপজেলায় চলছে পাহাড় কাটা। গত কয়েক মাসে কাটা হয়েছে অন্তত ১,০০০ পাহাড়। প্রশাসনের ছাড়পত্র না নিয়ে নানা অজুহাত দেখিয়ে পাহাড় কাটছে অসাধু চক্র। ফলে বর্ষায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার শঙ্কা পরিবেশবাদীদের। এভাবে প্রকাশ্যে দীঘিনালায় অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড়। শুধু দীঘিনালা নয়, জেলা সদর, মাটিরাঙ্গা, গুইমারাতেও শুষ্ক মৌসুমে অবাধে চলে পাহাড় কাটা। জমি ভরাট সহ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে প্রতি বর্ষায় পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদীদের।
উন্নয়নের জন্য পাহাড় না কেটে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ তাদের। পাহাড় না কেটে কিন্তু বিভিন্নভাবে রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট উন্নয়নগুলো করা হচ্ছে। এই জন্য প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতিগুলো ব্যবহার করা দরকার, এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি একজনকে জেল জরিমানাও করা হয়েছে। পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোড হয়েছে, ইউনো মহোদয় মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব। একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। পাহাড়ের সৌন্দর্য ধরে রাখা এবং পরিবেশ বিপর্যয় রোধে পাহাড় কাটা বন্ধে কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এই যে অসাধু চক্র পাহাড় কাটছে এবং প্রশাসন বলছে তাদেরকে ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, তারপরও কেন কমছে না এই অসাধু চক্রের পাহাড় কাটার দেখুন, প্রতি বছর শুষ্ক মৌসুম আসলে একটা কিন্তু চক্র থাকে যারা মূলত পাহাড়ের মাটি কেটে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক কাজে ব্যবহার করে, জমি ভরাট সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে। এবার আমরা যেটা দেখেছি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু যেহেতু যে কয়েকদিন পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল বা শিথিল ছিল, সেই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে। এবং আমরা দেখেছি খাগড়াছড়ি জেলা সদরের সবুজ বা কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকাগুলোতে দেদারসে ছোট বড় পাহাড় এবং টিলা, অসংখ্য টিলা কাটা হয়েছে। একই সাথে খাগড়াছড়ি দিঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় এবং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর এখানে কাজ শুরু করেছে। আমরা দেখেছি খাগড়াছড়ির মাহেশছড়িতে এখানে কিন্তু 2টি পাহাড় কেটে জমি শ্রেণী পরিবর্তনের ঘটনায় একজনকে কিন্তু একটি মামলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এবং সেই মামলায় একজনের জেল হয়েছে। এর আগে কিন্তু খাগড়াছড়িতে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব কার্যালয় না থাকার কারণে তাদের যে কার্যক্রম চালাতে সেটা অনেকটাই ব্যাহত হতো, কিন্তু এই বছর থেকে পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়িতে তাদের নিজস্ব অফিস নিয়ে, জনবল নিয়ে কিন্তু কাজ শুরু করার কারণে তাদের তৎপরতা আমরা দেখেছি বিগত সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে এবং তারা ইতিমধ্যে একজনকে জেলে দিয়েছে। এবং একই সাথে দিঘিনালা উপজেলায় সেখানে পাহাড় কাটার 2টি পাহাড়, বড় বড় পাহাড় কাটার ঘটনায় একটিকে প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে। অন্য একটি পাহাড় যে কাটছে সড়কের পাশে, সেখানে কিন্তু পরিবেশ অধিদপ্তর মামলার যে প্রক্রিয়া সেটা তারা নিয়েছে। আমরা এর আগে যে বিষয়টা দেখতাম আসলে পাহাড় কাটার কারণে যে মোবাইল কোড করে জরিমানা করে সেটা কিন্তু অনেকটাই সুরাহা করা হতো, কিন্তু এই সময় আমরা দেখছি পাহাড় কাটার কারণে পরিবেশ অধিদপ্তরের পক্ষে নিয়মিত মামলা করা হচ্ছে। এবং পরিবেশ অধিদপ্তরের যে দাবি, তারা বলছে যে পাহাড় কাটা বন্ধ যদি করা না যায় সেক্ষেত্রে এখানে পরিবেশগত যে বিপর্যয় হবে, বিশেষ করে বর্ষা মৌসুম আসলে যে সমস্ত পাহাড়গুলো কাটা হবে এই সমস্যার সমাধান হবে। খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সমীর মল্লিক। শরীয়তপুরের জাজিরায় তাঁতপল্লীতে জমি দিয়ে অধিগ্রহণ করার জমি ক্ষতিপূরণের চেক পাচ্ছে না দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবরের পরিবার। তাদের অভিযোগ, দালালকে টাকা দিতে না পারার মামলার জটিলতায় 4 বছর ঘুরেও চেক পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। কাগজপত্রের ফাইল হাতে নিয়ে 4 বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরছেন দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবর। জেলায় তাঁতপল্লী নির্মাণ প্রকল্পের জন্য জমি দিয়ে এখন ক্ষতিপূরণের জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ভুক্তভোগীর দাবি, তাঁতপল্লী নির্মাণ প্রকল্পে তার 66.7% জমি অধিগ্রহণ করা হয়। এজন্য 2020-21 সালে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু হয় 1,16,00,000 টাকার চেক। তবে 2014 সালের এক মামলার জেরে আটকে আছে তা। একই মামলার আসামি হয়ে অন্যরা চেক পেলেও আটকে আছে তারটি। চেক না পাওয়ায় সিরাজ মাতবর সহ তার স্ত্রী, 2 ছেলে, 3 বোন ও এক ভাগ্নির চোখের চিকিৎসা আটকে আছে। বিগত 4 বছর ধরে ঘুরতে আছে ডিসি অফিসে, নিচের ডিসি অফিস দেওয়া হলে পরে সময় পাম না। তাঁতপল্লীতে আজকে কত বছর ধরে জমিন নিছে, জমিনের টাকা আমরা পাইতেছি না, আমার ছেলে সন্তানের চিকিৎসা করতে না এবং স্বামীর চিকিৎসা করতে পারি না। দালালকে টাকা দিয়ে অধিগ্রহণ করা জমির জন্য চেক পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় অনেকেই। তবে অন্যরা কিভাবে চেক পেলেন তা খতিয়ে দেখার পাশাপাশি দৃষ্টিশক্তিহীন সিরাজ মাতবরের বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমার জমি, সিরাজের জমি একই জমি একই জমা। আমি 2 লাখ টাকা দিতে পারছি, আমার চেক দিছে
সিরাজ টাকা দিতে পারে সে যে চেক দেয়নি। উপজেলা নির্বাহী অফিসার রয়েছে, তাকে দিয়ে আমি বিষয়টি তদন্ত করে দেখব এবং সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আমাদের যতটুকু করণীয় তাদের জন্য আমরা করব। তাঁতপল্লী নির্মাণ প্রকল্পের জন্য শরীয়তপুরের নাওডোবা মৌজা ও মাদারীপুরের কুতুবপুর মৌজায় 2018-19 সালে 119.73 একর জমি অধিগ্রহণ করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এই বছর মেধা তালিকায় স্থান পেয়েছেন কলেজটির 53 শিক্ষার্থী। এতে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। তাদের সাফল্য কামনা করছেন শিক্ষকরা। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন 262 শিক্ষার্থী। পাশের হার শতভাগ। এদের মধ্যে 255 জনই পেয়েছিলেন জিপিএ 5। এদের মধ্যে 150 জন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। শুধু বোর্ড পরীক্ষা নয়, মেডিকেল ভর্তিতেও এই কলেজের শিক্ষার্থীরা রেখেছেন মেধার ছাপ। প্রতিষ্ঠান থেকে মেধা তালিকায় স্থান হয়েছে 53 জনের। এদের 20 জন ছাত্র আর 33 জন ছাত্রী। এই ফলাফলে খুশি অভিভাবকরাও। আমাদের কলেজ থেকে প্রত্যেকবারই মোটামুটি ভালো করে অনেক, তো মেয়ে হিসেবে আরও বেশি ভালো লাগতেছে। মানুষের সেবা করার সুযোগ পাবো। ছোটবেলা থেকেই আমার মেয়ের স্বপ্ন ছিল যে ও বড় হয়ে ডাক্তার হবে, তো ওর স্বপ্নটা পূরণ হয়েছে। শিক্ষকরা বলছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সেরা প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সুনাম রয়েছে। যারা ভর্তি হয় তাদের মধ্যে এভারেজ স্টুডেন্টদের মধ্যে মানে ভালো স্টুডেন্ট হিসেবে মেয়েরা বেশি থাকে, কারণ ছেলেরা তাদের একটু টার্গেট, একটু বাইরের দিকে যাওয়ার টার্গেট থাকে। অধ্যক্ষ বলছেন, কলেজের শিক্ষার্থীরা মেডিকেলের পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও সুযোগ পাচ্ছেন। এছাড়া অনেক শিক্ষার্থী বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এরকম না যে খালি মেডিকেলে ভর্তি হচ্ছে, এরকম না। আমাদের স্টুডেন্টরা একটা অংশ মেডিকেলের দিকে তাদের নেক থাকে, তাদের আকাঙ্ক্ষা থাকে, আর একটা অংশ থাকে যে তারা আসলে মেডিকেলে ওভাবে অনেক ভালো স্টুডেন্টরা কিন্তু আরেকটা গ্রুপ আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট ইত্যাদি আরও অন্যান্য প্রযুক্তি ইউনিভার্সিটিগুলোতে আছে। 2023-24 শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠান থেকে মেডিকেলে সুযোগ পেয়েছিলেন 52 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।